এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে কিছুই ভাল লাগতেছে না। ঘুম থেকে উঠেই কেমন মনমরা মনমরা লাগতেছে। সেই সাথে আজকে আকাশটাও কীরকম মেঘলা মেঘলা লাগছে। কিছু ভালো লাগছে না। এই যে দেখেন গাছে কি সুন্দর কাঁঠাল ধরেছে। তো বাড়ির চারপাশে আজকে ঘুরে বেড়াচ্ছিলাম, কিছু ভালো লাগতেছে না, এই জন্য হাঁটাহাঁটি করতেছি। আর আজকে আপনাদের সাথে আমি আমাদের উত্তরবঙ্গের একটা রেসিপি শেয়ার করব। তো সেটা কিছুক্ষণ পরেই দেখাচ্ছি, আগে একটু হাঁটাহাঁটি করে নেই। অনেক দিন হয়ে গেছে শহরের সেই কোলাহল থেকে একদম নির্জন জায়গায় আছি। একটা গাড়ির হর্নও শোনা যায় না এখানে সচরাচর, খুব কম সিএনজি দু চারটা চলাফেরা করে, বাইক এগুলো ছাড়া কোনো বড় গাড়ি টাড়ি আপনারা এখানে দেখতে পারবেন না। লোকজনও খুব একটা দেখা যায় না ঘুরতে না আসলে বা ঘুরতে না গেলে। তো ভালো লাগতেছে না কিছু, এজন্য বসে আছি, হাঁটাহাঁটি করছি। এর মাঝে আনাবি আমার কাছে চলে আসলো, খেলাধুলা করছিল। এই যে একদমই পরিষ্কার থাকে না, পরিষ্কার করে দিলেও এখানে পরিষ্কার থাকে না, শুধু দৌড়ঝাঁপ, সারাদিন খেলাধুলা নিয়েই ব্যস্ত থাকে। একদম কথা শুনছে না এখানে এসে, শুধু দৌড়ঝাঁপ সারাদিন, রোদের মধ্যে দৌড়াদৌড়ি। এই যে স্কিনটা দেখেন একটু ডার্ক হয়ে গেছে। বাড়িতে গেলে আবার ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো আনাবিয়ার সাথে একটু সময় কাটাচ্ছিলাম। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব, এবং এটা বানাতে অনেক কষ্ট করতে হবে। আমাদের উত্তরবঙ্গে এটা খুবই ফেমাস। রংপুর, গাইবান্ধা এগুলোতে এটাকে হচ্ছে শীদল নামে পরিচিত। আর এমনিতেই আমাদের গাইবান্ধায় বলে হচ্ছে বাঙালি, এটা নাম। আমরা যখন ছোট ছিলাম দেখতাম আমার নানিরা এগুলো বানাতো ঢেঁকিতে পিষে, খুব কষ্ট হতো কিন্তু খেতে অনেক মজা। তো এটার জন্য লাগবে শুটকি আর কচু। তো আমি বাসায় কিছু শুটকি বানাবো, সেটার জন্য আমি শুটকি রোদে শুকিয়ে নিচ্ছি। আর আমার শাশুড়িকে বলেছি কচু এনে দিতে। তো এই যে একদম পরিষ্কার সুন্দর ছোট ছোট কচু নিয়ে এসেছে, এগুলো দিয়েই আজকে আমি শীদল তৈরি করব। এই জীবনের ফার্স্ট টাইম আমি নিজে হাতে শীদল তৈরি করছি। কত বছর আগে খেয়েছিলাম আমার মনে নাই, এখন তো সবই বাজারে কিনতে পাওয়া যায়। তো আগে কিন্তু বাড়িতেই তৈরি করতো। আমরা যখন ছোট ছোট ছিলাম দেখতাম আমাদের নানি, আম্মু একবার বানিয়েছিল অনেকগুলো, তখন ভর্তা খেয়েছিলাম। আর এগুলো হচ্ছে বেগুনের মধ্যে দিয়ে খায়, তারপর আলু দিয়ে খায়, অনেকভাবে খাওয়া যায়। তো জানি না আমি আজকে ঠিকভাবে বানাতে পারবো কি না, যেহেতু কোনো দিন বানাইনি, তাই এই প্রথম আমি বানাবো। তো আমার শুটকিগুলো কিন্তু শুকিয়ে গেছে, এই যে সুন্দরভাবে শুকিয়ে গেছে, মচমচে হয়েছে। রোদ থেকে শুটকিগুলো তুলে নিয়ে এসে আমি রেখে দিচ্ছি। এখন হচ্ছে আমি কচুগুলো কুলাই করে রোদে দিব। এই যে কিছুক্ষণ শুকিয়ে যখন গায়ের পানিটা ঝরে যাবে আর কচুগুলো হালকা শুকিয়ে যাবে, তখন আমি আসল জিনিসের কাজটা শুরু করব। তো এই যে এই ফাঁকে আমি হাঁসগুলো বেছে নিয়েছি এবং কাটার জন্য রেডি। এই 3টা হাঁস 1500 টাকা দিয়ে গ্রাম থেকে নিলাম। আর এই 3টা হাঁস ঢাকায় কিনতে গেলে বাবারে বাবা কত টাকা যে লাগতো। হ্যাঁ, কিছুদিন আগে একটা পাখির মতো হাঁস 900 টাকা দিয়ে কিনেছিলাম। আম্মা তো শুনে সেই রাগারাগি, বলে দরকার কি এত দাম দিয়ে ওখান থেকে কেনার। এজন্য গ্রাম থেকে নিয়ে যাচ্ছি, কারণ হাঁস খেতে আমরা পছন্দ করি। তাই তো হাঁসের মাংসগুলো আমি কেটে ফ্রিজ করে নিব, তারপর যাওয়ার সময় নিয়ে যাব। এবং খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে হাঁসগুলোতে, একদম খুঁটি ছিল না, কাটতেই খুব ভালো লাগতেছিল। অনেক তেল ছিল, হাঁসগুলো খেতে অনেক মজা লাগবে। ওই যে আমি এগুলো কেটে নিচ্ছি, আর সেই ফাঁকে আমার কিন্তু কচুগুলো শুকিয়ে আসবে। তো একটা সময়ে অনেক কাজ পারতাম না, যেগুলো কাজ কিনা জীবনেও করিনি সেগুলো এই যে এখন করতে হয়। হাঁস কাটতে কাটতে অনেকটা সময় পেরিয়ে গেছে। এই ফাঁকে আমার কচুগুলোও কিন্তু শুকিয়ে গেছে, আর শুটকিগুলো তো আগেই শুকিয়ে গেছে। এখন আমি এগুলো গুঁড়ো করে নিব। আর এই যে কচুগুলো আমার শুকিয়ে গেছে, মানে গায়ের যে পানিটা ছিল এক্সট্রা ওটা ঝরে গেছে। আমি কয়েকটা রসুনের কোয়া নিয়েছি। এখন আমি শুটকিগুলো ভালো করে গুঁড়ো করে নিব, একদম গুঁড়ো করতে হবে। তো ব্লেন্ডারেই আমি গুঁড়ো করে নিব। আগের থেকে কিন্তু এখন অনেক কিছু সহজ হয়ে গেছে, কারণ আগের যুগে তো আর ব্লেন্ডার এগুলো ছিল না। আমাদের
নানি দাদিরা দেখতাম সবসময় শিলপাটায় তারপর ঢেঁকিতে গুঁড়ো করতো। তখনকার খাবারের আরও মজা ছিল। এখন সব কিছু আধুনিক হয়েছে কিন্তু টেস্টটা কমে গেছে। এখন আমি কচুগুলো ব্লেন্ডার করার চেষ্টা করব। তো চলেন ব্লেন্ডারে নিয়ে নিই। জানি না হবে কি না। আজকে জীবনে প্রথম বানাচ্ছি। কী যে করব আল্লাহ মাবুদ জানে। তো আমি ব্লেন্ডারে নিয়ে এখন এগুলো চেষ্টা করব ভালো করে ব্লেন্ড করে নেয়ার। রসুনের কোয়া দিয়েছি কয়েকটা। এই যে দেখেন এরকম ব্লেন্ড হয়েছে। এই যে এরকম ছোটোটাতে দিয়ে ব্লেন্ড করার চেষ্টা করলাম, হয়েছে অর্ধেক, অর্ধেক হয়নি। বড়টাতে তো একদমই হচ্ছে না। তারপর চেষ্টা করছি হামুনদিস্তায় কচুগুলো থেতো করে নেওয়ার জন্য, কিন্তু এখানেও আমি পারছি না। আল্লাহ, আমি কি মুসিবতে পড়লাম, কেন আমি এগুলো তৈরি করতে গেলাম এত শখ করে। এরপর চলে আসলাম শিলপাটায়। তো আমার বোনকে লাগিয়ে দিলাম পেশার জন্য, কারণ আমি ভাই মাফ চাই, আমি এইগুলা পিষতে পারবো না। আমি শিলপাটায় একদমই কাজ করতে পারি না। তারপর ও আমাকে এগুলো পিষে দিচ্ছে। সত্যি এত সহজ নয়। হ্যাঁ, আমরা যে কোনো কাজের আগে মনে করি আরে কী বা এমন, এই তো পারবো পারবো, কিন্তু করতে গেলে বোঝা যায় যে কত কঠিন। এই যে ও অনেক সময় নিয়ে এগুলো পিষে দিচ্ছে, তারপরেও অত মিহি হচ্ছে না। আসলে আগের যুগের মানুষ অনেক কষ্ট করতো, তাই না? তারপর এই যে এগুলো এখন নিয়ে নিচ্ছি, যেমন বাটা হয়েছে এমনই হবে। আল্লাহ, আজকে যে কী হবে বুঝতেছি না, কচু আর শুটকিগুলো না নষ্ট হয়। এরপর যাই হোক হয়েছে কোনো রকম। এখন আমি শুটকিগুলো সাথে ভালো করে মিক্স করে নিব। একটু লবণ দিয়েছি, শুকনা মরিচের গুঁড়ো দিয়েছি, কাঁচা মরিচও দিয়েছি আর রসুন দিয়েছি। বেশি কিছু দিইনি না। আজকে দেখি কেমন হয়, নেক্সট টাইম আবার বেশি করে বানাবো যদি আজকে ভালো হয়। তারপর আমি একসাথে করে মিক্স করে নিয়ে এই যে এগুলো একসাথে আমরা বল বল আকারে করে নিব। একটু ঠাসা দিয়ে আবার বড়ার মতো করব, করে করে এগুলো রোদে কালকে শুকোতে দিব। এখন রাত হয়ে গেছে, সারা রাত এটা বানিয়ে রেখে দিব। এই যে আমি এই প্রথমবার এগুলো বানাচ্ছি, তাও আবার জানতাম না যে কিভাবে তৈরি করে। অনেক ছোটোবেলায় দেখেছিলাম কচু আর শুটকি একখানে করে এগুলো পিষে তারপর তৈরি করে, কিন্তু এর মধ্যে কি কি উপকরণ দিতে হয় সেটাও আমার মনে নেই। পরে আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখে তবেই না বানানোর প্রস্তুতি নিয়েছি, কিন্তু সেমভাবে হচ্ছে কিনা বুঝতে পারতেছি না। এতগুলো কচু বানিয়ে এই যে এই কয়টা হয়েছে। আনাবিয়া চলে এসেছে। হ্যাঁ, কি কচুর লাড্ডু। এগুলো নাকি কচুর লাড্ডু। তুমি একটা খাবে? হ্যাঁ, খাবে? সত্যি খাবে? যদি মুখ চুলকায় তখন তখন কি হবে? রান্না করে দিতে হবে, তুমি জানো? কচুর লাড্ডু। আমার শাশুড়ি ননদ ওনারা এগুলো দেখে কি ভাবছে আমি জানি না, কারণ ওনারা এগুলো চেনে না। আমাকে বারবার বলতেছে এইগুলা কি করবা, এগুলা এরকম করে কি করে খাবে। তো ইনশাল্লাহ এগুলো যেভাবে খাবো, যারা জানেন না কখনো দেখেনি তাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব, এবং শাশুড়ি আম্মা আর ননদকেও খাওয়াবো যদি এখানে থাকতে এগুলো ভালোভাবে শুকিয়ে যায় তাহলে। সব কিছু আমরা যতটা সহজ মনে করি অতটা সহজ না। আসলে কাজে লেগে গেলেই বোঝা যায় যে এটা কতটা কঠিন। তো প্রথমে ভেবেছিলাম অনেক সহজভাবে বানাতে পারবো, যেহেতু আধুনিক যুগ, ব্লেন্ডার আছে, কোনো সমস্যা হবে না। কিন্তু না ভাই না, সব কিছু ব্লেন্ডারে সম্ভব না। হাতে বেটে তারপর বানাতে হলো। হ্যাঁ, এতটা কষ্ট হবে ভাবতেই পারিনি আমি। এই শীতল বানাতে গিয়ে যে এত প্যারা খাইতে হবে আমি ভাবতেই পারিনি। তারপর আবার আমি ইউটিউবে ভিডিও দেখি, এবং দেখার পরে দেখি যে সারা রাত এটা পিষে রেখে দিতে হবে। পরে আমি ওই বলগুলো ভেঙে আবারও একসাথে করে সারা রাত রেখে দিয়ে এই যে সকালবেলা এগুলো আবার একটা পিষে মিহি করতে হবে। মিহি না হলে কিন্তু শীতলগুলো খেতে ভালো হবে না। তো আবারও আমি এই যে একা একা এগুলো পিষলাম। আমার বোন এখনও ঘুম থেকে ওঠে নাই, আর এদিকে রোদ উঠে গেছে। তো এগুলো রোদে দিতে হবে। এই যে আমি শিলপাটায় আবার পিষলাম, যদিও পারছিলাম না, খুব কষ্ট হয়েছে। তারপর এই যে এখন ফাইনালি হবে হয়তো। তো যারা শীতল বানাতে পারেন অবশ্যই আমাকে জানাবেন এগুলো হয়েছে কিনা, কারণ আমি জীবনে কোনো দিন বানাই নাই। শখ করে আজকে বানাচ্ছিলাম, কিন্তু এরকম প্যারা খাবো ভাবতেও পারি নাই। খুব কষ্ট হয়েছে। এই যে 9টা মাত্র হয়েছে এতগুলো কচু আর শুটকি দিয়ে। তো
এগুলো পুরোপুরি শুকানোর পরে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করব এবং কিভাবে খায় যারা দেখেন নাই তারা শিখে নেবেন। ভালো থাকবেন।